বিশ্বকাপটা মনে হয় টিটু ভাই এমনই নাকি? এমনই। জিডি স্পোর্টসে এর আগে আমরা যতবার অনেকগুলো ম্যাচ নিয়ে অনেকগুলো ঘটনা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ করেছি, কোনো বিশ্লেষণ মিলেছে, কোনো বিশ্লেষণ মিলেনি। কিন্তু মেলে না মেলার মধ্যেও এক ধরনের একটা মানে তৃপ্ততা ছিল যারাই এখানে এসছে, আমি থাকি কিংবা অন্য কেউ যেই থাকুক। এবার মনে হয় সব কিছু একটু ওলটপালট হয়ে গেল। হ্যাঁ, আসলে এবার প্রেডিকশন তো প্রেডিকশনই, এটা আসলে সবসময় যে পারফেক্ট হবে এটা এমন কোনো ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এবার ওয়ার্ল্ড কাপটা একটু ভিন্ন আঙ্গিকে দেখছি আমরা, কিছু নতুন নতুন টিম দেখছি, তাদের পারফরমেন্সটাও কিন্তু খুব চোখে পড়ার মতন। কোনো দল হয়তো ভালো বেশি গোল কনসিভ করছে, আবার কোনো দল কিন্তু আপনার খুবই ভালো খেলছে এবং মানে গোল করাটা অপোনেন্টের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। যেমন আপনার আপনি কেপ ভার্দে আর্জেন্টিনা ম্যাচটাই দেখেন, স্পেন কেপ ভার্দের ম্যাচটাও দেখেন, মানে এই যে ম্যাচগুলোতে দেখেন এই ছোট একটা টিম, তাকে আমরা সবাই চিন্তামও না, কিন্তু বাট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সে এসে দেখেন তাদের পারফরমেন্স কিন্তু আসলে চমকপ্রদ। এবং নরওয়ে এবারের বিশ্বকাপে তাদের ইতিহাসের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সফলতাটা পেয়েছে। আচ্ছা, আমি যদি ধরেন, আপনি তো অবসর নিয়েছেন 2012 সালে, লাস্ট মুক্তিযোদ্ধায় খেলেছেন, তার আগে দীর্ঘ সময় আপনার জাতীয় দলের ক্যারিয়ার। ফিরোজ মাহমুদ টিটু জাতীয় দলে খেলার সময় যে ব্রাজিলকে দেখে, যে ব্রাজিলের দলকে দেখে অ্যাটাকিং মিডে কিংবা মিডফিল্ডে তার দারুণ মুনশিয়ানা, আমরা সে সময় ইন্টারভিউ দেখতাম যে আপনি খুব সুদর্শনও সে সময় ছিলেন, এখনো সুদর্শন আছেন ইনফ্যাক্ট। তো এক ধরনের পত্রিকায় পাতায়, ভোরের কাগজ, জনকণ্ঠ, প্রথম আলো, সেসব জায়গায় এক ধরনের ইন্টারভিউগুলো যখন ছাপা হতো আপনার, তখন পড়তাম আমি। হ্যাঁ, তো আপনার ব্রাজিল নিয়ে যে ফ্যাসিনেশন, সেই ফ্যাসিনেশনটা হচ্ছে গিয়ে আপনি আপনার কথায় কিংবা হচ্ছে গিয়ে ইন্টারভিউতে এক্সপোজ করতেন, আপনি বলতেন। এই ব্রাজিল দলটা সাবেক হয়ে যাওয়ার পরে, মানে সাবেক হয়েছেন অলমোস্ট কত, তারপরে 13-14 বছর 14 বছর ধরে সাবেক আপনি। তার আগে আপনার অনেক অর্জন আছে। ব্রাজিল হচ্ছে গিয়ে হেক্সামিশন পূরণ করেছে, বাদ পড়ার হেক্সামিশন। এখন আপনার আসলে এই জায়গায় এসে আপনি আগের ব্রাজিল, খেলোয়াড়ি জীবনে আপনার দেখা ব্রাজিল, আর খেলোয়াড়ি জীবন ছাড়ার পরে অলমোস্ট আপনি প্রায় 1, 2, 3, প্রায় 4টা বিশ্বকাপ দেখে ফেলেছেন। হ্যাঁ, তো এই ব্রাজিল ওই ব্রাজিলের পার্থক্য কি দেখেন? অ্যাকচুয়ালি ব্রাজিল টিমকে আমি যখন থেকে দেখা শুরু করেছি তখন ব্রাজিল টিমটাকে আসলে দেখেছি সব সুপারস্টার ভরপুর একটা টিম, এবং তারা অলমোস্ট সবাই কিন্তু প্রত্যেকটা মানে টপ লিগের এবং টপ টিমগুলোতেই কিন্তু পারফর্ম করে আসছে। তো সেই তুলনায় এবং তাদের ফেম নেম এভরিথিং কিন্তু খুব ভালো ছিল। তো এটা এক বাক্যে সবাই চিনতো, সারা ওয়ার্ল্ড চিনতো তাদেরকে। তো এখন ব্রাজিলকার যে টিমটা আসছে এইখানে কিন্তু আমরা ওরকম নেম ফেম আলা প্লেয়ার পাচ্ছি না, যেটা আমি বোধহয় বিগত আমার ব্রাজিল টিমকে দেখার পর থেকে এরকম আমি মানে পাইনি। এইবার এমন একটা অবস্থা হয়েছে যে আমি ব্রাজিল টিমের ফুল স্কোয়াডের ভিতরে অনেকের নামই জানি না, যেটা আমাকে নাম জানতে হয়েছে পরে। তো এরকম বিষয়গুলো কিন্তু এখন সামনে আসছে। আগে কিন্তু ব্রাজিল স্কোয়াডের অলমোস্ট সবাইকে, এবং ইভেন ডিফেন্স লাইন এরাও কিন্তু টপ টিমগুলো। একটা জিনিস যদি ইনক্লুড করি, একটা সময় ব্রাজিল টিমের যারা স্কোয়াডে থাকতো 11 জন ফুটবলারের মোটামুটি টপ 3-4টা দলের টপ 3-4টা লিগের টপ 3-4টা দলে খেলতো এরকম। এখন দেখেন রায়ান ভিতর এবারের ওয়ার্ল্ড কাপে মানে তিনি জায়গা পাচ্ছেন, এটা অনেকটাই একটা এক্সপেক্টেড ছিল। বোর্নমাউথে দুর্দান্ত ফুটবল খেলেছেন। ইংলিশ ফুটবল লিগে আমরা দেখেছি যে আর্লিং হাল্যান্ডের সঙ্গে যখন বোর্নমাউথের সঙ্গে ম্যান সিটির খেলা হচ্ছে, তখন এক ধরনের ব্যাটেল আমরা দেখেছি আমরা। তো ওই ক্লিপগুলো কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এই রায়ান ভিতরের তারকা হয়ে উঠেছেনই হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড কাপে এসে। রাফিনহার জায়গা, রাফিনহা ইনজুরিতে না পড়লে হয়তো রায়ান ভিতরকেও পাওয়া যেত না। তো এরকম একটা জায়গায় এসে আপনি ব্রাজিল স্কোয়াডের ডেপটা যদি বলেন, অনেক ভালো একটা ডেপ, অনেক ভালো একটা শেপ, কিন্তু কোথায় আসলে মিসিংটা হলো? মানে নরওয়ের পক্ষে এর আগে 2টো ম্যাচ খেলেছিল, একটাও জেতেনি। ব্রাজিলের আসলে মিসিংটা কোথায়? আমার কাছে তো মনে হয়েছে তারা যেই প্রথমে পেনাল্টিটা মিস করলো, এটা আসলে মোমেন্টামটাকে একদম আউট অফ ট্র্যাক করে দিয়েছে। এরপরে তারা শুরুতে কিছু প্রেসিংয়ে না গিয়ে, বল হোল্ডিংয়ের মেজাজে না গিয়ে,
ওদেরকে একটু খেলতে দিয়ে বল পেয়ে কাউন্টার অ্যাটাকে যাওয়া, এটা আসলে স্বভাবস্বরূপ ব্রাজিলের খেলা না। রাইট, এটাই সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে আর কি, যেটা ধরেন জাপানের সাথে ব্রাজিল যে খেলাটা খেলছিল, অ্যাকচুয়ালি জাপান একটু স্পিডি টিম, জাপান একটু খুব ফাস্ট ফুটবল খেলতে চায়। সেই ক্ষেত্রে ব্রাজিলের একটা স্ট্র্যাটেজি ছিল, হয়তো আমার কাছে মনে হয়েছে কোচের প্ল্যান থাকতে পারে এটা, টিমটাকে স্লো করে ফেলা। যে দেখা যাচ্ছে যে ওই জায়গাটাতে, সেই জায়গাটাতে ব্রাজিল কিছুটা সাকসেস আমি বলবো যে তাদের প্ল্যান। কিন্তু নরওয়ের সাথে যে খেলাটা হয়েছে, নরওয়েই উল্টা দেখা যাচ্ছে যে ব্রাজিলকে স্লো করে ফেলছে। তো ব্রাজিল টিমকে আসলে কখনোই ওয়ার্ল্ড কাপে এইভাবে দেখা যায়নি। ব্রাজিল টিম এই যে 34% না 55% এরকম ওদের বোধ বলের পজিশনে ছিল, নরওয়ে সেখানে অনেক বেশি তাদের চেতে। তো এই জিনিসটাও কিন্তু কখনো দেখা যায়নি ফুটবলে, এবং এটা অ্যালাউ করেছে ব্রাজিল। আনচেলত্তি তো আসলে এই ফুটবল খেলার না, কিন্তু হঠাৎ করে ব্রাজিল কেন এই ফুটবল খেললো বুঝলাম না। তাদের বল দখলের ব্যাপারটাও যেমন ছিল, প্লাস তাদের কাউন্টার অ্যাটাকগুলা অনেক ভালো সুযোগ পেয়েছিল কাউন্টার অ্যাটাকগুলা, এবং আমার কাছে মনে হচ্ছিল যে হাতে এটা একটা সাকসেসফুল প্ল্যান হতে পারে, এবং সেটা আসছিল। এবং সবচেয়ে বেশি সুযোগ কিন্তু ব্রাজিলই এবং আমি তো মানে এনরিকের ওই মিসটা, এবং হচ্ছে কি আরো ধরেন লেফট উইং থেকে কিছু ক্রস আপনার ভিনি ফার্স্ট হাফে করেছে, সেখানে মাথা ছোঁয়াতে কিংবা হচ্ছে গিয়ে বাতাসে শরীর ভাসিয়ে দিয়ে হেড দেওয়ার যেই বিষয়গুলো মেজাজগুলো আমরা দেখি ওয়ার্ল্ড কাপের ইয়াতে, এইখানে ব্রাজিলের প্লেয়াররা কেমন জানি একটা শেকি ব্যাপার ছিল। তারপরও আর একটা ক্যাসিমিরো একটা ক্রস করেছিল সুন্দর, বাট সেটা ক্রসটা আমার কাছে মনে হয়েছিল একটু সন্দেহজনক। ও ক্রস করেছিল না নাকি বারে মেরেছিল, আমার কাছে মনে হচ্ছে যে ও একটা ডাবল মাইন্ডেড ডিফ্লেক্ট হয়েছে, রাইট, ওটা ডাবল মাইন্ডেড একটা অবস্থান মনে হচ্ছিল আর কি। সেই জায়গাটাতে একটা মার্টিনেলি কিন্তু খুব ভালো একবার ঢুকলে, বাট সেটা গোলকিপার পায়ে লেগে, ওটা আমি বাড লাক বলবো, পায়ে লেগে কিন্তু জাম্প করে মানে ওটা আর 1-1 পেয়ে গেছিল, 1-1-1, বাট ও জিরো অ্যাঙ্গেলে ছিল, যার কারণে ওটা পাস দিতে হয়েছিল। পায়ে লেগে ওই বিষয়টা কিন্তু মানে স্ট্রাইকারের নাগালের বাইরে চলে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আসলে একটা ব্যাড লাক বলবো আমি। তারপরেও ব্রাজিলকে এইভাবে আসলে কেউ, ব্রাজিলের সমর্থকরা আসলে চায় নাই, কখনো কল্পনাও করে নাই। আচ্ছা ধরেন আপনি তো অনেক টুর্নামেন্ট খেলেছেন, সাফের যেই দলের সদস্য, এরপরে অনেকগুলো অর্জন, ঘরোয়া লিগে অর্জন, ধরেন যদিও মেলানো যায় না তারপরেও বলি, এই ধরনের সিচুয়েশনের পরে একটা ভালো টিম যখন এই ধরনের কলাপস করে, এই ধরনের ইম্পর্টেন্ট জায়গা থেকে হচ্ছে গিয়ে ধরেন থ্রোব্যাক করে, যখন একটা ধাক্কা খায়, এই ধাক্কা খাওয়ার পরে তারকাদের মেজাজটা আসলে কেমন থাকে, কিংবা ওই সময়ে মানে ইনফ্যাক্ট টিমের মানে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা নিশ্চয়ই ভেঙে পড়ে। রাইট, তো এই ব্রাজিল আসলে এখান থেকে রিকভার কিভাবে করবে? এটা কি আনচেলত্তি থাকবেন নাকি মানে এই জায়গায় আসলে ব্রাজিল দলের রিকভারিটা কি হবে? সামনে তো কোপা আমেরিকাও আছে। ব্রাজিল দলের রিকভারি বলতে কি, ব্রাজিলে কিন্তু একটা বলতে পারেন আপনার প্লেয়ারদের একটা জায়গা, একটা খনি বলতে পারেন আপনি। ব্রাজিলে কিন্তু প্লেয়ারের অভাব নাই। এখন সঠিক কম্বিনেশনটা তৈরি করাটা ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াইছে ব্রাজিল টিমের জন্য আমি মনে করি। সেক্ষেত্রে আনচেলত্তিকে নিয়ে আসছে অনেক মাস্টার মাইন্ড কোচ, উনি অনেক এক্সপিরিয়েন্সড কোচ, এবং ওনার একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার সবসময় আমরা লক্ষ্য করি। তো সেই ক্ষেত্রে উনিও কিন্তু ব্যর্থ আমি বলবো। তো এখন পরবর্তী স্টেপ কি হবে এটা আসলে আমাদের পক্ষে বলা কঠিন। এটা আসলে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনই বলতে পারবে ভালো। না আসলে ওই সময় টিমের মেজাজটা কি থাকে, মানে টিমের মেজাজটা অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবেই একটা টুর্নামেন্টে যখন মানে আনএক্সপেক্টেডলি হেরে যায় বা খারাপ করে, এটা আমি বলবো ব্রাজিলের জন্য খারাপ। তো এই জায়গাটা থেকে ব্রাজিলের এই মুহূর্তে প্লেয়ারদের মানসিকতা মানে খুব বাজে অবস্থায় থাকে। কারণ আমার ছোটোখাটো অভিজ্ঞতা থেকেই বলি, আমরা আবাহনী ক্লাব একবার ফেডারেশন কাপ ফুটবলে মানে ফার্স্টেই আমরা বাদ পড়ে যাই, আমরা মানে চ্যাম্পিয়ন হতে পারিনি, আমরা মানে এমন জায়গা থেকে বাদ পড়ে যাই যেটা আমাদের জন্য খুব, এটা সম্ভবত 2001-এই। আচ্ছা, এবং সেই বছরই কিন্তু আবার লিগ চ্যাম্পিয়ন হয় আবাহনী। আচ্ছা, তো ব্যাপারটা কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব, এবং সেইটা কিন্তু এই ব্যর্থতাকে কিন্তু শক্তিতে পরিণত করতে হবে, এবং ব্রাজিল টিমের পক্ষে এটা সম্ভব আমি মনে করি। আপনি একজন ব্রাজিল সমর্থক হিসেবে ব্যাপক উন্মাদনামূলক একটা কথা বললেন। এখন ব্রাজিল আসলে সামনে কি করবে সেটা হচ্ছে গিয়ে বিষয়।